মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। দামি দামি এসব বাড়ির মালিক বাংলাদেশের একজন নাগরিক। শুধু এই দুটি নয়, তার এবং তার পরিবারের নামে মোট 16টি বাড়ি ও ফ্ল্যাটের তথ্য খুঁজে পেয়েছে টিম 360 ডিগ্রি। এর মধ্যে বেশ কিছু সম্পদ হাত বদলও হয়ে গেছে। বাংলাদেশের ওই নাগরিকের নাম তাকসিম আহমেদ খান, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল প্রায় ততদিনই ওয়াসার শীর্ষ পদটি ছিল তার দখলে। 2009 থেকে 2024 দীর্ঘ 15 বছর শীর্ষ পদে বসে থাকা তাকসিম খানের নিয়োগটাই ছিল অবৈধ। তাকসিম খানকে সিলেক্ট করলাম, যদিও তাকসিম খানের আদার ক্রাইটেরিয়া যেটা ছিল আমাদের যে আমরা যে অ্যাডভার্টাইজ করেছিলাম এই পদের জন্য, সেখানে যে ক্রাইটেরিয়া লেখা ছিল যে পানি সরবরাহ এবং পয় নিষ্কাশনে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু ওনার সেই অভিজ্ঞতা ছিল না। শেখ পরিবারের নৈকট্যে থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে 2009 সালে তাকসিম খানকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। বনে যান ওয়াসার সম্রাট। তার বিরুদ্ধে কথা বললেই চাকরিচ্যুত করা হতো। নানান প্রকল্পের নামে তিনি হাতিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, 15 বছরে 16 বার পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে তিনি বাড়িয়েছেন নিজের বেতন। 80,000 টাকার বেতন গিয়ে শেষ পর্যন্ত ঠেকেছিল 6,25,000 টাকায়। জনগণের ওয়াসা কিভাবে তাকসিম খানের পানির সাম্রাজ্য হয়ে গিয়েছিল? সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আজকে সেই গল্প। রাজধানী ঢাকা। ছোট্ট এই শহরে পা ফেলার জায়গা নেই। সবশেষ আদমশুমারির তথ্য বলছে 2,10,00,000 মানুষের বসবাস ঢাকায়। শহরের সব নাগরিকের পানির চাহিদা পূরণ করে ঢাকা ওয়াসা। একই সাথে পয় নিষ্কাশনের দায়িত্বও এই সংস্থার। শুষ্ক মৌসুম কিংবা গরম এলেই শুরু হয় পানির সংকট। খাবার পানির জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন এলাকার নগরবাসী। আর শ্যাওলাযুক্ত ময়লা পানির অভিযোগ তো বহু পুরনো। বর্ষা আসলেও দুর্ভোগের শেষ নেই। পয় নিষ্কাশন ব্যবস্থার ভঙ্গুর দশা এখনও দৃশ্যমান। ঢাকা ওয়াসা পানির সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা শহরের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ এবং পয় নিষ্কাশনের সেবা দেয়ার একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। টানা 15 বছর শীর্ষ পদ তথা ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে একের পর এক উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে নিজের আখের গুছিয়েছেন তাকসিম আহমেদ খান। প্রায় 25,000 কোটি টাকা বৈদেশিক ঋণের ভারে ডুবতে বসেছে ঢাকা ওয়াসা। তেমনি একটি প্রকল্প পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। ঢাকাবাসীকে পানির চাহিদা মেটানোর কথা বলে 2019 সালে প্রকল্পটি উদ্বোধন করানো হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। ওই সময় তথ্য জানানো হয় এই পানি শোধনাগার থেকে প্রতিদিন 45 কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া যাবে। 7,000 কোটি টাকার এই প্রকল্প থেকে এখন পাওয়া যাচ্ছে মাত্র 22 কোটি লিটার পানি। হ্যাঁ পায়, আমি যত জানি পায়, আমাদের এরিয়া না, মানে বাসা বাড়ি তারা পায়, এখানে মানুষ পায় না। হ্যাঁ, পাইপগুলো দেখছিলাম। কোন দিক দিয়ে গেছে? এই দোকানের পিছন দিয়ে গেছে। তাই? হ্যাঁ, সীমানা নির্ধারণ করা আছে। পাইপের ভিতর দিয়ে আমরা হেঁটে যেতে পারবো। হেঁটে যেতে পারবো, তার মানে জায়গাগুলো অনেক বড়। হ্যাঁ। আর পাইপে দিয়া যেগুলো ওগুলো কেমন মোটা দেখছিলেন? ওটা থিকনেস এরকম হবে। থিকনেসের একবার শুনছিলাম যে পাইপ ব্লাস্টার হয়েছিল আর কি, ফাইটে গেছিল। আমাদের সামনে প্রকল্প পরিচালক আব্দুর রশিদ সিদ্দিকী জানালেন বেশ কিছু দুর্নীতির তথ্য। এই প্রজেক্টটার
শুরু করার মেইন কারণ ছিল যে আমাদের ওয়াটার লেভেল এত নিচে নেমে যাচ্ছিল যে এটা একটা পর্যায়ে খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জন্য ওয়াটার সার্ভিস মানে নদীর পানি ট্রিটমেন্ট করে ঢাকাবাসীকে খাওয়ানোর যে প্রজেক্টের মধ্যে এই পদ্মা পানি শোধনাগার নির্মাণ প্রকল্পটাই সবচেয়ে বড়। এই প্রজেক্টের শুরু থেকেই আমি প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলাম। এই প্রজেক্টের অর্ধেকের বেশি টাকাই হলো 2000 মিলিমিটার ডায়ামিটারের ডাকটাইল আয়রন পাইপের মূল্য। একদম স্পেসিফিক্যালি চিঠি দিয়ে ওদেরকে জানিয়ে দিলাম যে এই পাইপগুলো আমার এখন প্রয়োজন নাই, এখন আমি জমি বুঝে পাইনি, জমি বুঝে পাওয়ার পর লাগবে 2 বছর পর। অর্ধেকের বেশি টাকায় পাইপের মূল্য, এই টাকা 2 বছর ইন্টারেস্টটা অনর্থক আমাকে বহন করতে হবে। কিন্তু একটা গ্রুপ সিন্ডিকেট, তাকসিম সাহেবের সিন্ডিকেট আমাকে খুব চাপ দিতেছিল যে না, আপনাকে এটা এখনই নিতে হবে। ইন্টারন্যাশনাল প্রাইস অনুযায়ী এই 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 পাইপগুলোর মূল্যের অনেক ডিফারেন্স। মানে যদি এরা একদম ঠিক মতো পাইপ দিত তাও এদের অনেক লাভ হইতো, কিন্তু এরা এই অনেক লাভ না করেও চুরিচামারি করে লাভ নেওয়ার জন্য এরা যেভাবে নিম্নমানের পাইপটা ব্যবহার করছে এতে দেশের অনেক বিরাট ক্ষতি হয়ে গেল। এই প্রজেক্টটা যদি ঠিকমতো স্টার্ট হতো, 90 mld কি বলে মিলিয়ন লিটার পার ডে লিটার পানি যদি আসতো, তাইলে ঢাকা শহরের পানির সমস্যা থাকতো না। বিষয়টি কাছ থেকে দেখতে আমরা হাজির মুন্সিগঞ্জের পদ্মা যশোলদিয়া পানি শোধনাগারে। মূলত এই রাস্তা ধরেই পানি সরবরাহের পাইপ বসানো হয়েছে। পদ্মা পানি শোধনাগারের এই প্রকল্পের পাইপগুলো এই রাস্তা ধরেই সরাসরি ঢাকার দিকে গিয়েছে। প্রায় 2000 ডায়ার এই পানির পাইপগুলো দিয়ে প্রতিদিন প্রায় 45 কোটি লিটার পানি ঢাকাবাসীর পাওয়ার কথা। কিন্তু K9-এর সর্বনিম্ন মানের পানির পাইপ দেওয়ার কারণে এই পানির যে ফোর্স বা শক্তি, সেগুলোর কারণে পাইপ ফেটে যায়। ফলাফল প্রতিদিন মাত্র 12 থেকে 15 কোটি লিটার পানি ঢাকাবাসী এই মুহূর্তে পাচ্ছে। আমরা পদ্মা পানি শোধনাগারের ভেতর যেতে চাই, কিন্তু তাতে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। অনুমতির জন্য মোবাইলে কথা বলি নির্বাহী প্রকৌশলীর সাথে। পারমিশন লাগবে। আচ্ছা, আমাদের অথরিটি পারমিশন থাকলে আমার পার্সোনালি কোনো ইয়ে নাই। তার কথা অনুযায়ী যোগাযোগ করা হয় ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালকের সাথে। এটা আমার না, এটা এমডি সাহেবের অনুমোদন লাগবে। আমরা এসেছিলাম পদ্মা পানি শোধনাগারে বর্তমান যে নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলার জন্য। তিনি এমডি বা ডিএমডির কথা ছাড়া আমাদেরকে অনুমতি দেবেন না। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে অনুমতি দিচ্ছেন না। মুন্সিগঞ্জের শোধনাগারে ঢুকতে না পেরে আমরা এবার চলে আসি ঢাকার বুড়িগঙ্গার তীরে মিটফোর্ড এলাকায়। এখানে একটি স্থাপনা তৈরি করা হয় পদ্মার পানি শোধনাগারের অংশ হিসেবে। আমরা জানার চেষ্টা করি আসলে কতটুকু পানি পাওয়া যায়, কিন্তু এখানেও কাউকে পাওয়া গেল না। থিকনেসটা কম, থিকনেস বলতে কি বোঝায়? এই পাইপের থিকনেস। K9 ব্যবহার করলেও যদি সর্বোচ্চ রেঞ্জটা ব্যবহার করতো তাহলে এটা পারতো না। এরা সর্বনিম্ন কাগজ কলমে দেখেছি, প্র্যাকটিক্যালি K9-এর ওই সর্বনিম্নও দেয় নাই বলে আমার, কারণ ওরা টেস্টই তো করে নাই, ওরা ওদের মতো বসিয়েছে। এটা যেহেতু উইদিন 5 মিনিট স্টার্ট করতে ব্রাস্ট হয়ে গেছে, এটা টেস্ট করলে অবশ্যই দেখা যাবে এটা K9-এর রেঞ্জও দেয় নাই। তার মানে চুক্তি অনুযায়ী মানসম্পন্ন পাইপ দেওয়া হয়নি। এজন্য সরবরাহকারী চায়না প্রতিষ্ঠান চায়না CAMC ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে চিঠিও দিয়েছিলেন প্রকল্প পরিচালক। সেই চুক্তি অনুযায়ী নিম্নমানের পাইপ সরবরাহ করায় তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দেন প্রকল্প পরিচালক। পাইপের মান পরীক্ষণ নিয়ে একাধিকবার চিঠিও দেওয়া হয়। এরপরই খড়ক নেমে আসে প্রকল্প পরিচালক আব্দুর রশিদের ওপর। চায়না কোম্পানিকে চিঠি দেয় ইমেইলে উল্টো হুমকি পান তাকসিম এ খানের কাছ থেকে। আমেরিকা থেকে ইমেইল করে একদম ধমক দিয়ে মেল করছে আমাকে, ডিএমডি সিরাজ সাহেবকে, তখন চিফ ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল কাশেম সাহেবকে। তারা আমাকে আবার মেল করছে
মানে সেই নিয়ে একটা হুলস্থুল অবস্থা। আমেরিকা থেকে তাকসিম সাহেব এসে আমাকে সেই মেলেতেই খুব মানে আমাকে ধমক দিয়ে বলছে ফার্দার একটা শব্দও যেন আমি চীন কোম্পানিকে না লিখি, তার পারমিশন ছাড়া যেন কিছু না করি। এরপরে উনি এসে আমাকে যখন ওএসডি করলেন, ওএসডি করার পরে এটা পত্রপত্রিকা ফলাও করে আসলো, এমনভাবে আসলো দুদক ইনকোয়ারি শুরু করলো। দুদক ইনকোয়ারি শুরু করার পরে আমার পরে এই তাকসিম সাহেবের সিন্ডিকেট খুব প্রাণনাশের হুমকি, গুম করার হুমকি, আমার পরিবার সকলের উপর হুমকি যখন দেওয়া শুরু করলো, তখন আমি অনেকটা ভয় পেয়ে দুদক আমাকে ডাকতেছে। দুদকের কাছে গিয়ে আমি দুদকের জানাইলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আর আসবো না, কারণ আমি আমার জানের বাজি দেখে মুভ করবো না। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে সেই অনুসন্ধান বেশি দিন চলেনি। তৎকালীন একজন কমিশনারের সাথে তাকসিমে খানের সখ্যতা থাকায় সেই অনুসন্ধানও বন্ধ হয়ে যায়। আপনারা সবাই জানেন বোধহয় তাকসিমে খান যেভাবে শেখ রেহানা শেখ হাসিনার কাছের মানুষ ছিল, বর্তমান প্রেসিডেন্টও তো শেখ রেহানা শেখ হাসিনার অনেক কাছের মানুষ ছিল। দুই কাছের মানুষের পিড়িতে এই বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব দুদকের কমিশনার হিসাবে তখন উনি তাকসিম সাহেবকে বাঁচিয়ে দেওয়ার জন্য কায়দা করে উনি এরকম লিখলেন, চলমান প্রজেক্টের অনিয়ম দেখার দায়িত্ব দুদকের নয়, ইহা দেখবে কনসার্ন মিনিস্ট্রি, এই বলে মন্ত্রণালয়ে ফাইল ব্যাক করায় দিল। এসব কার্যক্রম তদারকি করার দায়িত্ব ওয়াসা বোর্ডের। 2 দফা বোর্ডের চেয়ারম্যান ছিলেন গোলাম মোস্তফা। তাকসিমে খানকে থামাতে গিয়ে হারিয়েছেন নিজের চেয়ারম্যান পদটি। টিম 360 ডিগ্রি আবারও হাজির সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার সামনে। আমি দেখলাম যে বছরের পর বছর চলে যাচ্ছে, এটার ক্যাপাসিটি হলো 45 কোটি লিটার, আর আমরা দিচ্ছিলে 22-23 কোটি লিটার। আর এই যে 3700-800 কোটি টাকা দিয়ে আমরা খরচ করে এটা করলাম, আর আমরা অর্ধেক ক্যাপাসিটিতে এটা চলবে, তাহলে এটা কীভাবে হয়? এটা তো দেশের তো বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তখন বলে যে আমাদের এই নাই, ডিস্ট্রিবিউশন পাইপলাইন নাই ঢাকা শহরে। তো আমি বলি ডিস্ট্রিবিউশন লাইন করতে কত টাকা লাগে? তো হিসাব দিল আমাকে যে 500-600 কোটি টাকা প্রথম দিকে। আমি বললাম 500-600 কোটি টাকা, মানে এটা করতে তো 3 বছর লাগবে মিনিমাম, তো বছরে 200 কোটি টাকা। তো বছরে 200 কোটি টাকা ঢাকা ওয়াসা নিজে খরচ করতে পারে না? অবশ্যই করতে পারে। আমরা বোর্ড থেকে অনুমোদন দেব, ঢাকা ওয়াসা নিজস্ব ফান্ড থেকে এই কাজটা করবে। আমরা যে এই প্রস্তাবটা দিলাম যে আমরা নিজেরা করব, এটা করতেই দিলেন না। এবং এখান থেকেও আমার সন্দেহ হয় যে এর ভিতরে কোনো গলদ আছে। অর্থাৎ ওয়াসাকে নিয়ন্ত্রণকারী বোর্ডকে তোয়াক্কাই করতেন না তাকসিমে খান। একক সিদ্ধান্তেই সব কাজ করতেন তিনি। দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন না এবং মন্ত্রণালয়ের একজন অ্যাডিশনাল সেক্রেটারি তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তো মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া মানে কি? উনি তো কিছুই দেখবেন না, কিছুই করবেন না। উনি তাকসিম সাহেব যা বলবে তাই। তাকসিম সাহেবই তখন চেয়ারম্যান। এই অবস্থা সৃষ্টি হলো, এবং এইটি সৃষ্টি হওয়াতে উনি যেমন খুশি যা খুশি তাই করার সুযোগ পেয়ে গেলেন। উনি প্রধানমন্ত্রীকে বলে দিলেন, আপনি এখানে কোনো চেয়ারম্যান দিয়েন না, চেয়ারম্যান দিলেই ঝামেলা। এছাড়া তাকসিমে খানের আরও একটি প্রকল্প ছিল দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন শোধনাগার প্রকল্প। রাজধানীর রামপুরা ব্রিজের পাশের এই প্রকল্পের একটি অফিস রয়েছে। এখানে দেখা যায় শুধুমাত্র হাতিরঝিলের পানি শোধনাগারে যাচ্ছে, অথচ পুরো ঢাকার পয়ঃনিষ্কাশনের বর্জ্যের পানি ট্রিটমেন্ট করার কথা ছিল সেখানে। আমরা আরও ভালোভাবে জানতে চাই। হাজির হই রাজধানীর আফতাবনগর হয়ে দাশেরকান্দি প্রকল্পের মূল কার্যালয়ে। এখানেও আমাদের ঢুকতে নিষেধ করা হলো। আমাদের নিষেধ দেওয়া, নাম্বার দেওয়া নিষেধ। ঢাকা শহরের সমস্ত পয়ঃবর্জ্য শোধনাগার ছিল এই দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটি শুরু হয়েছিল আগের ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের আমলে। আমরা চেষ্টা করেছিলাম জানার জন্য এইটি সম্পূর্ণভাবে সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, কিন্তু আজকে এখানে আমাদের প্রবেশ করতে নিষেধ করে দেওয়া, আমাদেরকে বলে দেওয়া হয়েছে ঢাকা ওয়াসার যে মূল ভবন সেখান থেকে অনুমতি নিয়ে আসতে হবে, এর বাইরে নাকি এখানে প্রবেশ করা যাবে না। আমরা এসব বিষয়ে জানতে হাজির হব ওয়াসার কেন্দ্রীয় অফিসে। তবে তার আগে কথা বলতে চাই
একজন স্থপতির সাথে, যিনি এই ধরনের সরকারি প্রকল্পের ডিজাইন করেন। তার কাছে আমরা জানতে চাই কিভাবে সঞ্চালনা লাইন, কানেক্টিং লাইন ব্যতীত এই রকমের একটি প্রকল্প বাস্তবায়িত হলো। এটা হচ্ছে এরা খুব গর্ব করে বলে যে এটা সাউথ এশিয়ার সবচেয়ে বড় শোধনাগার। তো এত বড় একটা পয় শোধনাগার বানানো হয়েছে যে জায়গাটা, সেটা আসলে জলাভূমি, এবং এইখানে অন এভারেজ বোধহয় 5 মিটার স্যান্ড ফিলিং করতে হয়েছে, প্রায় 10,000 উপরে পাইলিং দিতে হয়েছে, এবং এটা গজারিয়ার খাল কিংবা নদী, যেটা কেউ কেউ এটাকে নদী বলে, কেউ কেউ খাল বলে, সেই জায়গার উপরে মানে টোটাল একটা ওয়েটল্যান্ড দখল করে এই কাজটা করা হয়েছে। তাহলে এত বড় একটা প্রজেক্ট বানানো হলো 2021 সালে, শেষ হয়ে গেছে ওদের কাজ। হ্যাঁ, অফিসিয়ালি হ্যান্ড ওভার, মানে ওদের ট্রায়াল রান শুরু হয়ে যায়। এখন পর্যন্ত আপনি শুধুমাত্র আফতাব নগরে যেই ইয়েটা আছে সেটা ছাড়া কোনো ট্রাঙ্ক বানানো হয়নি, এবং এটা কবে বানানো হবে কেউ জানে না। এটা 3,500 কোটি টাকার প্রজেক্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালকের সামনে টিম 360 ডিগ্রি এসব দুর্নীতির তথ্য তুলে ধরলাম আমরা। তিনিও বিস্ময় প্রকাশ করেন। যতগুলো প্রকল্প সেই মেয়াদে প্রণীত, অনুমোদিত এবং বাস্তবায়িত হয়েছে, প্রায় 100% ক্ষেত্রেই কিন্তু এক ধরনের প্রতারণা, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার ব্যবহার করে এই প্রকল্পের নামে উন্নয়নের, ঢাকা শহরের পানি সরবরাহ উন্নয়নের নামে যেটা হয়েছে, নামমাত্র কিছু সুবিধা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে ঢাকা শহরবাসী বা ওয়াসার যে গ্রাহক, তারা তো কিছু পায়ই নাই। বাস্তবে সেবার মান তো কোনো অবস্থায় উন্নতি হয় নাই, বরং এর যে জনগণের অর্থ সেটা বিরাট ধরনের অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে, এবং অভিযোগ আছে সেই অর্থ পাচার হয়েছে। টাকা লুটপাট করে তাকসিম এ খান কোথায় নিয়ে গেছেন সেটা বের করার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থার বা দুর্নীতি দমন কমিশনের। তবে টিম 360 ডিগ্রি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুসন্ধান চালিয়ে তার পরিবারের এবং তার আত্মীয় স্বজনের নামে থাকা 16টি বাড়ির তথ্য প্রমাণ খুঁজে পেয়েছে। আমরা আরও অনেক কিছু খুঁজে পেয়েছি। আমাদের সামনে এসেছে তার দুর্নীতির নানা চিত্র। সে সব কিছু বিস্তারিত দেখাবো আপনাদের। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। পানির স্তর নেমে যাচ্ছে, তাই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার অজুহাত দেখিয়ে বড় বড় প্রকল্প হাতে নেন তাকসিম এ খান। অথচ 2009 সালে তিনি যখন দায়িত্ব নেন তখন গভীর নলকূপের সংখ্যা ছিল 450। বর্তমানে সেই সংখ্যা 950, অর্থাৎ ভূগর্ভস্থ পানির উৎস উল্টো বেড়েছে। এবার দেখুন সেই পানি কিভাবে আপনার আমার কাছে বিক্রি করে একটি কোম্পানির পকেট ভারী করেছেন তাকসিম। মাত্র 80 পয়সা লিটারে মানুষের দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দিচ্ছে ঢাকা ওয়াসা, যা পানির এটিএম বুথ নামে পরিচিত। যদিও শুরুতে নেওয়া হতো 40 পয়সা করে। এর লাভের টাকা পুরোটা চলে যায় তৃতীয় একটি কোম্পানির পকেটে, আর শুধু খরচ করে যায় ওয়াসা। ঢাকা শহরে এমন এটিএম বুথের সংখ্যা 321, চালু আছে 290টি, গ্রাহক সংখ্যা 4,32,000। ঢাকার আজিমপুরের ইরাকি মাঠ, প্রিপেইড কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলার মতো বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছেন এলাকার মানুষ। এগুলো কাপ দিনা 80 পয়সা লিটার, আর আমার ভাড়া দেয় 10 টাকা করে গেলেন পিতা। আমরা এবার হাজির খিলগাঁও এলাকায়। এলাকাবাসীর কাছে জানতে চাওয়া কেমন সুবিধা পাচ্ছেন ওয়াসার এটিএম বুথ থেকে। দেখা গেছে কি, ধরেন এটা 2-3 মাস পরে একবার আসে পানি, কিন্তু আসে পানির ভিতরে আপনার ময়লা আসে। এবার আমরা হাজির মিরপুরের পীরের বাগে। এই বুথটি সবচেয়ে পুরনো। 2017 সালে চালু হয়েছিল পাইলট প্রকল্প হিসেবে।
আগে আমরা ফিল্টারের পানি খেতাম আর কি, পরে আবার ফিল্টারের পানি খাওয়ার পর আমার মেয়ের জন্ডিস হয়, তারপরে আর খাই না আর কি। তখন 40 পয়সা ছিল, এখন 80 পয়সা। এই বেড়ে যাওয়ার পিছনে কোনো কারণ জানেন? কারণ জানি না, এখন এরা বলছে যে বাড়বে, এখন এর জন্য কী কারণে বাড়ছে আসলে আমিও জানি না। 2017 সালে চালু হলেও ড্রিঙ্ক অয়েলের সাথে ওয়াসার চুক্তি হয় 2021 সালে। চুক্তি অনুযায়ী ওয়াসা জমি, ভবন, পানি সংযোগ, ড্রেনেজ লাইন, টেবিল, চেয়ার, ফ্যান, সিসি ক্যামেরা, বিদ্যুৎ বিল দেবে। আর ড্রিঙ্ক অয়েল দিবে এটিএম পানির ট্যাঙ্কি, কার্ড, ফিল্টার, স্মার্টফোন ও অ্যাপস। সব কিছুর রক্ষণাবেক্ষণের খরচ বহন করবে ঢাকা ওয়াসা। চুক্তিতে লাভের টাকা ভাগাভাগির কথা উল্লেখ নেই। তবে 2023 সালের জানুয়ারি মাসের একটি হিসাব চলে আসে আমাদের হাতে। তাতে দেখা যায় পানি ও কার্ড বিক্রি করে আয় হয় 1,07 লাখ টাকা। এর মধ্যে অপারেশন ও ম্যানেজমেন্ট এর বিল হিসেবে ড্রিঙ্ক অয়েলের মালিক ওয়েস্ট বাংলাদেশকে পরিশোধ করা হয় 76,09,000 টাকা। বাকি 31 লাখ টাকা থাকলেও ওয়াসার খরচ এর চেয়ে বেশি। ঢাকা ওয়াসা ভবনের 13 তলায় ড্রিঙ্ক অয়েলের অফিস। এই অফিসের জায়গাও দেওয়া হয়েছে বিনা ভাড়ায়। এত সুযোগ সুবিধা পেয়ে লাভের অধিকাংশ টাকা কিভাবে নিয়ে যাচ্ছে অন্য একটি প্রতিষ্ঠান, জানা দরকার আমাদের। ডিরেক্টলি মানে কত অ্যামাউন্ট পাচ্ছি আমরা বা কত অ্যামাউন্ট ঢাকা ওয়াসাকে আমাকে দিচ্ছে, ওই এন্ট্রান্সটা আমার নাই, বা ওই ইনফরমেশনটা আমি যে আপনাকে ক্লিয়ারলি দিব সেটা আমি দিতে পারছি না। আমরা কথা বলতে চাই প্রকল্প পরিচালক রামেশ্বর দাসের সাথে, যিনি ওয়াসার পক্ষে ড্রিঙ্ক অয়েলের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই প্রজেক্টের যিনি এখন প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী রামেশ্বর দাসের সাথে আমরা দেখা করতে এসেছিলাম, জানতে এসেছিলাম কেন ওয়াসা তার সম্পূর্ণ টাকাগুলো পাচ্ছে না, বেশিরভাগ কেনই ড্রিঙ্ক অয়েলের কাছে যাচ্ছে। রামেশ্বর দাস বর্তমানে তার অফিসে নেই। এমন স্বার্থবিরোধী চুক্তি কিভাবে হলো জানতে আমরা কথা বলি সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে। আগে ছিল পানির দাম 40 পয়সা, এরপরে ডবল করার জন্য 75 পয়সা করার জন্য বোর্ডে আনছে। আমি তখন চেয়ারম্যান, আমি তখন মিটিংয়ে বললাম এই প্রজেক্টের তো কোনো অনুমোদনই নেই, তো এই প্রজেক্টে এখন পানির মূল্য বৃদ্ধি করা দরকার, সেই জন্য এটা এখানে এসেছে। এই প্রশ্নের আমি উত্তর চাই এবং এটা আমরা আজকে এটা দেখতে পারবো না। তো আমি চলে যাওয়ার পরে তখন নতুন চেয়ারম্যান যেই আসছে সঙ্গে সঙ্গে ওইটা প্লেস করে অনুমোদন নিয়ে নিচ্ছে। তিনি যে এককভাবে এই কর্তৃত্ববাদ ওয়াসাতে প্রতিষ্ঠা করেছেন সেটা কিন্তু নয়, তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ সরকার যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ওয়াসার সুপারভাইজারি অথরিটি হিসাবে ভূমিকা পালন করা, তারাই কিন্তু তার অনিয়ম, দুর্নীতি এবং অপক্ষমতার ব্যবহার এবং অবৈধ অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দিয়েছে। জমি থেকে শুরু করে পানি সবকিছুর মালিক যখন ওয়াসা, তাহলে মাঝখানে ড্রিঙ্ক অয়েলকে আনা হলো কেন? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবারও বেরিয়ে আসে আত্মীয়করণের বিষয়টি। এবার আমরা দেখাতে চাই কিভাবে তাকসিমে খান নিজের মতো করে তার প্রশাসন সাজিয়ে ওয়াসায় রাজত্ব করেছেন 15টি বছর। তবে তার আগে নিচ্ছি আরও একটা বিরতি। 2022 সালে গণমাধ্যমে এসেছিল তাসকিমে খান এর নামে বেনামে আমেরিকায় 14টি বাড়ি থাকার তথ্য। সেসব প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খান সাহেব। তার দাবি আমেরিকার নাগরিক হিসেবে তার স্ত্রীর নামে একটি মাত্র বাড়ি কিনেছেন, তার নামে নাকি কিছুই নেই। কিন্তু টিম 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার নামেও আছে বাড়ি, আছে সম্পদ। আমরা সেসবের বিস্তারিত দেখাবো। তার আগে দেখাতে চাই খান সাহেবের নিজস্ব প্রশাসনের হাল হকিকত। ওয়াসা ভবনে যাবার আগে আমাদের সামনে হাজির ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক। তার লক্ষ্যই ছিল দুর্নীতি। এই যে দুর্নীতি করার জন্য তার কিছু টার্গেট ছিল, বড় বড় প্রজেক্টগুলো। এই প্রজেক্টগুলোতে যারা পিডি হিসেবে ছিলেন তার পছন্দের বাইরে কেউ ছিল না। প্রকল্প প্রণয়ন,
ব্যয়, ঋণ নেয়া, নথি তৈরি থেকে শুরু করে টাকা লুটপাটের জন্য তাকসিমে খানের প্রশাসন ছিল আলাদা। ক্ষমতার দাপট দেখাতে সুবিধামতো খান সাহেব এমন প্রশাসন সাজিয়েছিলেন নিজের মতো করে। তাকসিমের সাজানো রাজত্বে প্রশাসন বিভাগে ছিলেন 6 জন, যার মধ্যে 3 জন এখনও বহাল তবিয়তে। এছাড়া হিসাব বিভাগে 4 জনের মধ্যে 2 জন, রাজস্ব বিভাগে 4 জনের মধ্যে 3 জন এবং প্রকৌশল বিভাগের 7 জনের মধ্যে 7 জন এখনও ওয়াসায় দাপট চালিয়ে যাচ্ছেন। সাবেক প্রকল্প পরিচালক আব্দুর রশিদও বলছিলেন বেশ কয়েকজনের নাম। সবাই ঢাকা ওয়াসা সবাই জানে, র্যামস গ্রুপ বলতো আর কি, আর এ রফিক, এতে আক্তার, এম এ মহসিন, এস এ সবুজ, এই গ্রুপটাই ফেমাস ছিল। আমরা অভিযুক্ত অনেকের সাথে সরাসরি ও মোবাইল টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছি। আমাদের সামনে আবারও সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি আমাদের আরও তথ্য দিতে থাকলেন। 4-5 কোটি টাকার গাড়ি কিনবেন, অথচ উনি বোর্ডের সাথে কথা বলবেন না, বোর্ডের অনুমোদন নেবেন না, এটা কিভাবে হয়? এবং এটা করেন কিভাবে? এটা উনি ফাঁক ফোকর বের করছেন। উনি করেন কি, ওই প্ল্যানিং কমিশনের একটা আছে যে সরকারি কাজের জন্য একটা থ্রেশহোল্ড দেওয়া আছে যে ডিপার্টমেন্টাল হেডের কি ক্ষমতা, উনি কত টাকা পর্যন্ত উনি বোর্ডের পারমিশন ছাড়াই খরচ করতে পারবেন, উনি ওইটা ব্যবহার করেন এবং ওখানে অনেক বেশি হাই। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রেকর্ড বেতনধারী কর্মকর্তা ছিলেন তাকসিম আহমেদ খান। প্রথমে 80,000 টাকা ছিল, সেটাকে আমার বোর্ড 1,20,000 টাকা করেছিল। পরে ওই 1-2 বছর গেলেই উনি বোর্ডের কাছে অ্যাপ্লাই করেন যে আমার তো বেতন বাড়ানো দরকার। তখন বোর্ড থেকে আমরা কী করলাম, একটা কমিটি করে দিলাম এবং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিলাম, আহ্বায়কের দায়িত্ব দিলাম অর্থ মন্ত্রণালয়ের যিনি প্রতিনিধি ছিলেন, সেলিনা আক্তার নাম ওনার। ওনাকে করার উদ্দেশ্য যে সরকারের লোক, উনি অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, কাজেই উনি তো যেটা উচিত সেটাই করবেন এবং উনি একটু শক্তও ছিলেন। আমার ধারণা ছিল যে উনি একটু শক্তভাবেই এটা হ্যান্ডেল করবেন, কিন্তু আমি বুঝতে পারলাম না কিভাবে উনি ম্যানেজ হয়ে গেলেন না কি হলো, যে শেষ পর্যন্ত দেখা গেল যে উনি উপস্থাপন করলেন বোর্ডে এই বেতনটা, এখন যে বেতনটা পাই 6,25,000, এইটাই উনি অ্যাপ্রুভ করলেন। তাকসিম এ খান গত 18 আগস্ট পদত্যাগ করেন। যাবার আগে তার সহযোগী প্রকৌশলী বিভাগের 7 জনের একজন ডিএমডি AKM শহীদুদ্দিনকে এমডি বানিয়ে যান তাকসিম এ খান। পরে আদালতে এক রিট দায়ের করা হলে তার পদটি স্থগিত হয়ে যায়। সার্বিক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হননি। আমি প্রজেক্টে ছিলাম না কখনোই। হ্যাঁ, সুতরাং উনি আসলে পরে তো প্রজেক্টের বিষয়ে তাহলে কে কথা বলবেন? প্রজেক্টের যে পিডি ছিল রফিক সাহেব, উনি কথা বলতেন। প্রজেক্টের বিষয় হলে ওর সাথে কথা বলতে, আমি ওনার সাথে কথা বলতে, এটা আমি অনুমোদন দিতে পারবো না, কারণ আমি তো এন্টারি না। আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাকসিমে খানের বিদেশ যাওয়ার সুযোগ নেই। তবে কোথায় আছেন সেই তথ্য কেউ দিতে পারেনি। টিম 360 ডিগ্রি অবশ্য তার খোঁজে হাজির হয় তার গুলশানের বাসায়। দীর্ঘ 15 বছর ধরে ওয়াসার এমডি থাকা তাকসিমে খানের সরকারি বাসা এটি, যেখানে গত 5 আগস্টের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। আমরা এবার রাজধানীর ফকিরাপুল এলাকায়। এই বাসায় তাকসিম খান দীর্ঘদিন অবস্থান করলেও এখন আর নেই। আজকে স্যার বলতে পারলাম না। তো এখানে থাকেন না উনি? না, এখানে থাকেন না। কবে থেকে থাকেন? আপনার গন্ডগোল পর থেকে থাকেন। ফকিরাপুলের এই সম্পত্তিটি তাকসিমের শ্বশুর বাড়ি হলেও ঢাকা শহরে তাকসিম এ খানের কোনো সম্পত্তির খোঁজ মেলেনি। তবে আমাদের অনুসন্ধান বলছে তিনি, তার স্ত্রী, সন্তান সবাই আমেরিকার নাগরিক, আর সেখানেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এই শহরেই আবাস গড়ে তুলেছেন তাকসিম খান পরিবার। তাকসিমে খান তার স্ত্রী শামীমা জাহানের
যৌথ নামে একটি বাড়ির সন্ধান পেয়েছে টিম 360 ডিগ্রি। বাড়িটির অবস্থান নর্থ লুইস স্ট্রিটে। 2020 সালে এটি কিনেছিলেন $7,54,000 বাংলাদেশি টাকায় 9 কোটি টাকারও বেশি। তাকসিম এ খান ও তার পরিবারের পাসপোর্ট নম্বর দিয়ে আমরা খুঁজে পেয়েছি আরও 15টি বাড়ি, ফ্ল্যাটের তথ্য। এগুলো বেশিরভাগই 2009 থেকে 2020 সালের মধ্যে কেনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু সম্পদ তার আত্মীয় স্বজনের নামেও কেনা হয়। ব্যক্তিগত মোবাইল ফোন এবং ইমেইলে বার্তা পাঠালেও তাকসিম এ খান আমাদের প্রশ্নের কোনো জবাব দেননি। আমরা এসব নিয়ে আবারও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সামনে। এই কর্তৃত্ববাদের জন্য যে দায়ী প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর, তাকে জবাবদিহিতার আনতে হবে। তিনি এখন দেশের না থাকলে তো ভালো, দেশের না থাকলেও দেশ পৃথিবীর যেখানেই যাক না কেন বর্তমান আন্তর্জাতিক এবং জাতীয় আইনি প্রেক্ষিতে এরকম আছে যে তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা আওতায় আনা, বিচারের মুখোমুখি করা অবশ্যই সম্ভব। তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। বারবার তার অনিয়ম দুর্নীতি সামনে আসলেও তাকে কেউ টলাতে পারেনি। উল্টো যিনি চেষ্টা করেছেন তিনি শেষ হয়ে গেছেন। এ নিয়েও ছিল নানান প্রশ্ন। আওয়ামী লীগ সরকার পতনের 10 দিন পর তিনি ওয়াসা থেকে পদত্যাগ করতে বাধ্য হন। আছেন এখন আত্মগোপনে, খুঁজেছেন আমেরিকায় পালিয়ে যাওয়ার পথ। তবে এই দুর্নীতিবাজ কর্মকর্তা যদি শেষ পর্যন্ত পার পেয়ে যায় তাহলে সুশাসন নিয়ে প্রশ্ন থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।